আইন শৃঙ্খলার পরিস্থিতি সরকারের সবচেয়ে দুর্বলতম ক্ষেত্রগুলোর মধ্যে একটি। সেটি এখনও পর্যন্ত যে সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আছে বা একটা ইতিবাচক অবস্থায় আছে সেটি বলার মতো কোনো সুযোগ নেই। অন্যদিক থেকে কিছু কিছু ক্ষেত্রে অর্থনৈতিক খাতে, বিশেষ করে ব্যাংকিং, আর্থিক খাতে ইতিবাচক পরিবর্তন হয়েছে, যেটি স্বীকৃতি আমাদেরকে দিতেই হবে। অত্যন্ত সংকটময় একটা খাত, সংকটে জর্জরিত একটি খাত ছিল ব্যাংকিং আর্থিক খাত। সেই খাতকে টেনে তোলা সম্ভব হয়েছে মোটামুটি একটা জায়গায়। এখনও যদিও সংকট প্রচুর আছে, যেগুলো আমাদের প্রতিবেদনে আছে, আপনারা সেটা লক্ষ্য করেছেন। তা সত্ত্বেও ইতিবাচক অগ্রগতি আমরা দেখতে পেয়েছি। তবে অন্যদিক থেকে আবার কর্মসংস্থান এবং বিশেষ বিনিয়োগ পরিবেশ, বাংলাদেশের বিশ্ব অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিনিয়োগ পরিবেশের ক্ষেত্রেও ইতিবাচক তেমন কোনো অর্জন আমরা লক্ষ্য করতে পারিনি। প্রশাসনে এক ধরনের দলীয়করণের পরিবর্তে অন্য ধরনের দলীয়করণ হয়েছে। এক ধরনের জীবনে যেটা হচ্ছে যে দীর্ঘদিন আমরা বাইরে ছিলাম, এখন আমাদের খাওয়ার সময়, এই ধরনের যে প্রবণতা, সেটা রাজনীতি, প্রশাসন বিভিন্নভাবে বিভিন্ন ক্ষেত্রে সেটার প্রতিফলন ঘটেছে, যার কারণে সচিবালয়ে অভূতপূর্ব আন্দোলনের থেকে শুরু করে মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের ক্ষোভ এবং বিভিন্ন ধরনের অনাচার কিন্তু এক ধরনের ব্যাপকভাবে উদ্বেগজনক জায়গায় আমরা দেখতে পেয়েছি। তাছাড়া যে রাজনৈতিক অঙ্গনে যেটা আমরা দেখতে পেয়েছি, আমাদের যাত্রাটাই কিছু অশুভ ছিল। 5 আগস্টের পরবর্তী যাত্রাটাই আমাদের অশুভ ছিল। যে সমস্ত রাজনৈতিক দলগুলো ট্রেডিশনাল বা কনভেনশনাল রাজনৈতিক দলগুলো ছিল দীর্ঘদিন বাংলাদেশে কর্মরত, তাদের শীর্ষ অবস্থানে, তাদের মধ্যে শীর্ষ অবস্থানে যারা ছিলেন, তাদের একাংশের মধ্যে দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি থেকে শুরু করে গ্রেপ্তার বাণিজ্য, মামলা বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাচার, অনিয়ম, দুর্নীতি এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব, এটা কিন্তু ঠিক 5 আগস্টের বিকেলবেলা থেকে আমরা পর্যবেক্ষণ করেছি এবং সারা পুরো বছরটাই সেটা অব্যাহত ছিল, ঘনীভূত হয়েছে আরও ব্যাপকভাবে। এবং সেটি কোনো দল উচ্চ পর্যায় থেকে ঘোষণা দিয়েছেন, তার বিপরীত অবস্থান নিয়েছেন, অনেককেই দল থেকে বহিষ্কার করেছেন, কিন্তু সেটা নিয়ন্ত্রিত হয়নি, নিয়ন্ত্রণ করতে পারেননি দলগুলো। সেই দায় দলগুলোকে নিতে হবে। এবং সেটা ধারাবাহিকতায় যেটা হয়েছে, নতুন যে রাজনৈতিক শক্তি বিকশিত হয়েছে, তাদেরও জন্মলগ্ন থেকেই যেটা দেখা গেছে যে একই রোল মডেল তারা অনুসরণ করেছে। যেটা প্রতিষ্ঠিত রোল মডেল, সেটাই দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, এই রোল মডেলের মধ্যে তারা নিজেদেরকে নিমজ্জিত করেছে এবং যেই সম্ভাবনা ছিল সেটার থেকে নিজেদেরকে অনেকটাই বঞ্চিত করে আত্মঘাতী পথে অগ্রসর হয়েছে। এর থেকে উত্তরণের জন্য তাদেরকে নিজেদেরকে ভাবতে হবে সকল রাজনৈতিক দলগুলোকে। আমরা বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের কথা বলছি, কিন্তু যেই ক্ষেত্রে সংস্কারের কথাগুলো আমরা বলি না, বললে আপনারাও প্রচারও করেন না, তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমাদের রাজনৈতিক দলের সংস্কার। রাজনৈতিক দলের সংস্কার না হলে যে দল দেশে গণতন্ত্র আনবে, সেই দলের অভ্যন্তরে যদি রাজনৈতিক গণতান্ত্রিক সংস্কৃতি না থাকে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। তাহলে তারা কীভাবে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠা করবে, সেই বিষয়গুলো আমাদের আরও বেশি আলোচনা হওয়া দরকার। আমরা বলি না রাজনৈতিক দলের প্রতি সংস্কার চাপিয়ে দিতে হবে, রাজনৈতিক দলের সংস্কার রাজনৈতিক দল নিজেরাই করবেন, সেটি আমাদের কাছে আমাদের প্রত্যাশা। সেই জায়গায় তাদের নিজেদেরকে হাত দিতে হবে। অন্য যে ক্ষেত্রগুলোতে সংস্কার নিয়ে আলোচনা হয় না, আমরা প্রতিবেদনে বলেছি, বিশেষ করে গোয়েন্দা সংস্থাগুলো, যারা বাংলাদেশের কর্তৃত্ববাদের বিকাশের অন্যতম হাতিয়ার হিসেবে কাজ করেছে, তাদের সংস্কারের কোনো বিষয়ে কোনো আলোচনা নাই। র্যাব বাতিল করার, নিষিদ্ধ করার যে প্রস্তাব জাতীয় আন্তর্জাতিকভাবে জাতিসংঘের প্রতিবেদন সহ যে উত্থাপিত হয়েছে, প্রস্তাবনা এসছে বা সুপারিশ, সেটি সম্পর্কে কোনো সরকারের কোনো সুস্পষ্ট অবস্থান নেই, বরং পরোক্ষভাবে সেটার বিপরীত অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং একইভাবে গোয়েন্দা সংস্থাগুলো সংস্কারের কোনো লক্ষণ নেই। যে চর্চা প্রতিষ্ঠিত হয়েছে সেটার পরিবর্তন করতে হলে এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের সংস্কারের বিকল্প নেই বলে আমরা মনে করি। বাংলাদেশে তথ্য কমিশন এবং মানবাধিকার কমিশন 1 বছর পার হয়ে গেছে, অথচ এখন পর্যন্ত সেটি গঠিত হয়নি। সমস্ত আইনগুলো সংস্কার দূরে থাকুক, এই দুটি কমিশন এখন পর্যন্ত নেই। অর্থাৎ এই ক্ষেত্রে, এই ধরনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সরকারের কেন প্রাধান্য পেল না, বিষয়টা আমাদের কাছে মোটেই পরিষ্কার নয়। আমরা আবারও আহ্বান জানাই বিষয়গুলোর উপরে গুরুত্ব দেওয়ার জন্য। অন্যদিক থেকে নাগরিক সমাজে অধিকার বা স্বাধীনতার ক্ষেত্রগুলো যে ধরনের আইনগত প্রতিবন্ধকতা আছে, আমাদের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের পরিবর্তে নতুন সাইবার সুরক্ষা আইন হয়েছে, সেখানে কিন্তু বাস্তবে যে ধরনের প্রত্যাশা সেটা আমরা
পূরণ হয় নাই, সেখানে অনেক বেশ কিছু দুর্বল বা ঝুঁকিপূর্ণ ক্ষেত্র এখনও রয়ে গেছে। সেই বিষয়গুলো আমাদের উদ্বেগের জায়গা। একই সাথে আমাদের যে ফরেন ডোনেশনস ভলান্টারি রেগুলেশনস অ্যাক্ট, যেটা বেসরকারি সংস্থাগুলোর জন্য সরাসরি হুমকিস্বরূপ, সেই আইনের 14 নম্বর ধারা, যার বলে বাংলাদেশের মানুষ বা কোনো প্রতিষ্ঠান সংবিধান বা সাংবিধানিক প্রতিষ্ঠান সম্পর্কে, অর্থাৎ সরকার থেকে শুরু করে সকল যে প্রতিষ্ঠানগুলো যার ইখতিয়ার সংবিধান থেকে প্রাপ্ত, সেটি সংসদেই হোক, সেটি বিচার বিভাগ হোক, সেটি বিভিন্ন কমিশনই হোক, আইন প্রয়োগকারী সংস্থাই হোক, প্রশাসন হোক, তাদের সম্পর্কে সমালোচনা করলে কিন্তু আমাদেরকে বলা হয়েছে, যদি ধারণা করা হয় এই আইনে বলা হয়েছে, আপনারা যারা জানেন, যারা হয়তো অনেকেই জানেন, তবু রিপিট করছি, যদি উদ্দেশ্যমূলক এবং ষড়যন্ত্রমূলক হয়, বিবেচিত হয়, তাহলে সেটাকে অপরাধ হিসেবে বিবেচিত হবে। এক ধরনের অ্যাটমসফিয়ার অফ ইন্টিমিডেশন তৈরি করা হয়েছিল কর্তৃত্ববাদী সরকারের সময়। কর্তৃত্ববাদী সরকারে আমরা পতন চেয়েছি, পতন করতে পেরেছি, সাফল্য অর্জন করেছি, কিন্তু কর্তৃত্ববাদীর চর্চাটার আমরা পতন চাই না। তার দৃষ্টান্ত হচ্ছে যে এই ধরনের আইনের সংস্কার করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতার পরিচয়। আমি আর দীর্ঘায়িত না করে অনেকক্ষণ কথা বলেছি, আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা সরকারের কোনো ক্ষেত্রে দুর্নীতির কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে স্বার্থের দ্বন্দ্বপ্রসূত সিদ্ধান্ত যেটি বিতর্কিত হয়েছে উচ্চ পর্যায়ে, সেগুলোর কিছু কিছু নমুনা দৃষ্টান্ত আপনাদের কাছে তুলে ধরেছি। পাশাপাশি কোনো সরকারের উচ্চ মহল থেকে দুদকের কার্যক্রমে প্রভাব সৃষ্টি করার অত্যন্ত উদ্বেগজনক ঘটনা ঘটেছে। উপদেষ্টাদের এপিএসের দুর্নীতির ঘটনা ঘটেছে, যেগুলো অন্তর্বর্তীকালীন সরকারের সময় কোনো অবস্থায় প্রত্যাশিত ছিল না। এই কারণে আমরা উদ্বিগ্ন হয়ে এই বিষয়গুলোর উপরে আলোক দিচ্ছি। সবশেষে শেষ করব যে আমরা আশা করব যে বিশেষ করে সংস্কারের যে জায়গাগুলো, যে ইতিবাচক অগ্রগতি হয়েছে, সেগুলো এগিয়ে নিয়ে যাওয়াটা বাংলাদেশের বর্তমান এবং ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত অভূতপূর্ব সুযোগ। এই সুযোগ সবাই মিলে কাজে লাগিয়ে আমরা যেন সামনের দিকে এগোতে পারি, সেই প্রত্যাশা নিয়ে শেষ করছি।